মোদি কেয়ারের হাত ধরে, এই মোদি কেয়ার নামক রথের হাত ধরে। আসুন আজকে আমরা শিখি কিভাবে ওয়েলনেস নিয়ে আমরা কাজ করব, কিভাবে আমরা ওয়েলনেস এর প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাবো। তার আগে যার জন্য এই প্ল্যাটফর্মটা পাওয়া, আমি আমার মেন্টর সৌমিত্র কুমার রয়কে একটা প্রণাম জানাই। কারণ তিনি না থাকলে হয়তো আমি মোদি কেয়ার বিজনেসটাই পেতাম না। এবং আমরা যার ছত্রছায়ায় আছি, টিম ওয়ান ডিমের কর্ণধার মিস্টার চঞ্চল সরকার স্যারকে প্রণাম জানিয়ে আজকে ট্রেনিংটি শুরু করছি। দেখুন, আজকে একটা বিশেষ দিন, এবং এই দিনে, আজকের দিনটি আমরা মনে রাখার জন্য এবং এই দিনে আরো নতুন কিছু শেখার জন্য যাকে আমরা ডেকে নেব, তিনি যেমন বিউটি কুইন, তেমন আবার বিজনেসটাও সেভাবেই ব্যাটিং করে চলছেন। যিনি রাধেন, কথায় বলে তিনি আবার চুলও বাঁধেন, আবার তিনি আবার ওয়েলনেস নিয়ে মানুষকে শেখাচ্ছেনও, যোগাও করছেন, প্রতিনিয়ত মানুষকে শিখিয়ে যাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন। এরকম একজন পার্সোনালিটিকে রাখতে চলেছি। তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় চঞ্চল সরকার স্যারের সুকন্যা মিসেস দেবদ্যুতি সরকার ম্যাডাম। প্লিজ ওয়েলকাম। Please welcome, ma'am. Thank you. Good morning, morning. আজকে Good আমরা morning, আবার ওই সেকেন্ড পার্টটা করতে চলেছি ওয়েলনেস প্রোগ্রামের। অনেকদিন আগে করেছিলাম, আশা করি আপনারা তার মধ্যে নিজেদের হোমওয়ার্ক কমপ্লিট করেছেন এবং নিজেরা বাড়িতে একটু স্টাডি করেছেন। কারণ ওয়েলনেস নিয়ে কাজ করতে গেলে আপনার প্র্যাকটিসই আপনাকে ধীরে ধীরে পারফেক্ট করে তুলবে। তার কারণ ওয়েলনেস সেক্টর নিয়ে কাজ করতে গেলে একটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, যে আপনি কারো হেলথ নিয়ে কাজ করছেন এবং আপনার যদি একটা জাজমেন্টের ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য যারা নতুন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কারণ একটা মানুষের একটা প্রবলেম থাকে না, অনেকগুলো প্রবলেম থাকে। তো যখনই কাউকে সাপ্লিমেন্ট সাজেস্ট করতে যাবেন তার পুরো ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন তার কি কি লাইফস্টাইল ডিজিজ আছে, তার লাইফস্টাইল কেমন, কিরকম খাওয়া দাওয়া করে, এই সমস্ত যদি আপনি জেনে নেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট সাজেস্ট করাটা অনেক ইজি হয়ে যাবে। আগের দিনে আমরা অনেক কটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি, ওয়েট লস নিয়ে আলোচনা করেছি, থাইরয়েডের প্রবলেম নিয়ে আলোচনা করেছি, এবং তার সাথে সাথে আমাদের এই প্রবলেম গুলোতে কি কি সাপ্লিমেন্ট দেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আবার আমরা এসে গেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি এবং বাকি যা যা প্রবলেম আমরা ফেস করি সেই সমস্ত কিছু নিয়েই আমরা মোটামুটি আলোচনা করব। আর যদি আজকেও না সময় কমপ্লিট হয় তাহলে অবশ্যই থার্ড পার্ট তো আছেই, সেখানেও আমরা কিন্তু এটা কন্টিনিউ করতে পারি। তো চলুন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি এবং দেখে নিই যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ইনডাইজেশন বা হজমের গরমেল বা পেট ফুলে যাওয়ার সমস্যা, পেট ফাঁপার সমস্যা। তো এটা কিন্তু বাড়িতে বাড়িতে প্রবলেম, মানে এই প্রবলেমটা নেই এই কথাটা কিন্তু বাঙালি মাত্রই বলবে না, কারণ বাঙালিরা খাদ্য রসিক। এবং আমি যখন কলকাতা ছেড়ে বাইরে যখন গেছিলাম, তো ওইখানে সবাই আমাকে বলছিল যে বাঙালি তো তার মানে খেতে ভালোবাসে, মাছ খায়, মাংস খায়, নানা রকম তেল ঝাল মশলা জাতীয় খাবার খায়, এবং এর ফলস্বরূপ আমাদের পেটের সমস্যা হয়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তো আসুন আমরা দেখে নিই যে ইনডাইজেশনের কারণটা কি। ইনডাইজেশনের কারণ ইটিং প্রবলেম, এটা তো আমরা প্রত্যেকেই জানি। ফাস্ট ফুড খাওয়া বা স্পাইসি খাবার খাওয়া বা তেল ঝাল মশলা জাতীয় খাবার খুব খাওয়া, তার সাথে সাথে স্ট্রেস একটা বড় কারণ। এবং আমরা জানি যে আমরা আজকের ডেটে যে খাবার খাচ্ছি তাতে প্রচুর ভেজালের মাত্রা বেড়ে গেছে, রাসায়নিক সার খাবারে ব্যবহার বেড়ে গেছে, এবং তার সাথে সাথে আমরা যে তেলটা খাই সেই তেলটাও কিন্তু আমাদের একটা ইনডাইজেশনের বড় কারণ হয়। ইনডাইজেশন হলে কি কি সিমটমস হতে পারে? আমাদের পেট ফুলে যেতে পারে, গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, বুকে চিনচিন করা ব্যথা হতে পারে, অনেকে আবার এটাকে হার্টের প্রবলেম ধরে নেয়। মানে বুকে ব্যথা মানে কিন্তু সবসময় হার্টের প্রবলেম নয়, গ্যাসের জন্যও কিন্তু এটা হতে পারে। তো আপনাকে কি করতে হবে? সিম্পল জিনিস, আপনাকে ফ্রিকুয়েন্ট মিল মানে ছোট ছোট করে খাবার ভাগ করে খেতে হবে। যাদের ইনডাইজেশনের প্রবলেম আছে বা
খুব গ্যাসের সমস্যা আছে, তাদের পেট ফাঁকা থাকলে চলবে না, অ্যাভয়েড করতে হবে ফ্যাটি খাবার, রেগুলার বেসিসে 10 থেকে 15 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে, এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এবং তার সাথে সাথে আমরা যেগুলো সাপ্লিমেন্ট সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে অমৃত শক্তি। আমরা প্রত্যেকেই জানি যে 2 থেকে 3টে সফট জেল আমরা খেতে পারি। এর সাথে সাথে পুদিনা তুলসীও আছে। ধরুন আপনি কোনো বিয়ে বাড়িতে গেছেন বা কোনো পার্টিকুলার ডেটে আপনার বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনস্ট্যান্ট রিলিফের জন্য পুদিনা তুলসী খেতে পারি। এবং আমাদের ওভারঅল ডাইজেশন সিস্টেমটাকে ভালো করার জন্য অ্যালোভেরা জুস এবং ডিটক্স খেতে হবে। এবং যারা আমরা মোদিকেরিয়ান আছি তারা তো রাইস ব্র্যানের তেল খাই, আর যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই তেলটাকে পরিবর্তন করে, মশলাটাকে পরিবর্তন করে রাইস ব্র্যান তেল এবং তার সাথে সাথে মোদিকেয়ারের মশলা খেতে হবে। তা না হলে কিন্তু ইনডাইজেশনের প্রবলেম শুধুমাত্র সাপ্লিমেন্ট খেলে কমবে না, তেলটাই কিন্তু মেন। কারণ আমরা জানি যে আমাদের তেলের স্মোকিং রেটটা হচ্ছে অনেক হাই, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে তেল পুড়ে যায় না, কিন্তু মার্কেটের তেলে কিন্তু সেই সমস্যা থাকেই। তো এই জিনিসটা আমরা যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইনডাইজেশনের প্রবলেম সলভ করতে পারি। ইনডাইজেশন তো গেল, ইনডাইজেশনের পরেই অনেকের এর পরের স্টেজে চলে গেছে, মানে ইনডাইজেশন থাকতে থাকতে তার হচ্ছে গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, মানে ঘা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটালি আপনাকে 1 বছর সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে, এর কোনো কিন্তু অল্টারনেটিভ নেই। এবং তার সাথে সাথে আপনাকে অ্যালোভেরা জুস, ডিটক্স এবং পুদিনা তুলসী এই 3টে সাপ্লিমেন্ট কিন্তু নিতে হবে। এবং যদি আপনার পক্ষে বাজেটে পারমিট করে আপনি এর সাথে কিন্তু টারমারিকও নিতে পারেন। টারমারিক মানে আমাদের যেটা ওয়েল টারমারিকের কথা বলছি, সেটাও আপনি কিন্তু নিতে পারেন, ডিপেন্ডিং অন আপনার বাজেট। আপনি কিন্তু টারমারিকও সঙ্গে নিতে পারেন। তাহলে দেখবেন যে 1 বছর আপনি যদি আপনার খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করছেন, আপনার অটোমেটিক্যালি এই প্রবলেমটা কিন্তু কমতে থাকবে। আমি এরকম বহু লোককে দেখেছি যারা হায়দ্রাবাদে গিয়ে ট্রিটমেন্ট করছে। হায়দ্রাবাদ স্পেশালি হচ্ছে এই গ্যাস্ট্রিক বা এই ধরনের সমস্যার জন্য, ওখান থেকে কিন্তু স্ট্রিক্টলি বলে দেয় যে সেদ্ধ ভাত খেতে হবে। আমরা যদি জিভকে না কন্ট্রোল করতে পারি এই প্রবলেম কিন্তু আরো মারাত্মক দিকে যাবে। তো সেইখানে কিন্তু আমাদের খাবারের জায়গাটায় কঠোরভাবে স্টপ করতেই হবে। তো এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের প্রবলেম। ওয়েট বেশি থাকলে আপনি 60 থেকে 70% ক্ষেত্রে দেখবেন ফ্যাটি লিভারের সমস্যা থাকে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ফ্যাট ডিপোজিশন যেগুলো অর্গানের বাইরে হয়, তো সেই অর্গানের বাইরের ফ্যাটটাকে রিমুভ করার জন্য আমরা কিন্তু আমাদের ওয়েট লসের যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে খেতে পারি। কিন্তু হচ্ছে যদি ফ্যাটি লিভারের সমস্যা চলে আসে, মানে এক্সট্রিম কেসে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, তারা প্রথমে কিন্তু আবার সেই খাবারের কন্ট্রোল আপনাকে নিয়ে আসতে হবে। এবং ফ্যাটি লিভার আছে আপনি কি করে বুঝবেন? দেখবেন যে আপনার ফ্রিকুয়েন্ট হচ্ছে গা বমি বমি ভাব হচ্ছে, ইউরিন একটুখানি ডার্ক কালারের হবে, সবসময় ডার্ক কালারের হচ্ছে, খিদে পাচ্ছে না, পেল মানে মানে স্টুলটা যে পাস করছে সেটা পেল কালারের হয়ে যাবে, জন্ডিসের সমস্যা আসতে পারে। এক্সেসিভ ফ্যাটিক, আপনার শরীরে খুবই ক্লান্তি, সারাদিন মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, আপনি কোনো কাজেই মন লাগাতে পারছেন না, খুব তাড়াতাড়ি আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে, অ্যাবডোমিনাল পেন মানে পেটে ব্যথার সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ফ্যাটি লিভার থাকলে, মানে ফ্যাটি লিভারের এক্সট্রিম কেসে এগুলো কিন্তু একদম প্রমিনেন্ট ভাবে বোঝা যায়। আর যদি কম ফ্যাটি লিভার আছে যেগুলো ওয়েট বাড়ার জন্য হয়েছে, সেটা কিন্তু আমাদের ওয়েট লস প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করা যাবে। এবং তার সাথে সাথে আমাদের ফ্যাটি লিভারের যেটা আর কি সাপ্লিমেন্ট লিভার রিজেন, সেটাও কিন্তু আপনি নিতে পারেন। লিভার রিজেন যদি এক্সট্রিম কেসে থাকে তাহলে তো তখন আমাদের ওয়েট লসের প্রোডাক্ট খাওয়া যাবে না। আর যদি কম ফ্যাটি লিভারের সমস্যা সবে এসছে বা কম আছে প্রবলেম, তখন কিন্তু আপনি ওয়েট লসের প্রোডাক্টের সাথে লিভার রিজেনটাকে কম্বাইন করতে পারবে। কিন্তু যদি এক্সট্রিম প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লিভার রিজেন নেওয়া যাবে না। আরেকটা জিনিস, তখন কিন্তু আমাদের ওয়েট লসের প্রোডাক্টটা নেওয়া যাবে না। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনার জন্ডিস হয়ে গিয়ে থাকে সেই সময় কিন্তু আপনাকে লিভার রিজেন হচ্ছে কিছুদিন স্কিপ করতে হবে। ধরুন যতদিন না আপনার জন্ডিসটা পুরোপুরি রিকভার হচ্ছে। কারণ লিভার রিজেন যে প্রোডাক্টটা আছে সেটা আপনাকে ডিটক্সিফিকেশনও করে, অনেক সময় কিন্তু লুজ স্টুলের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাকে কিন্তু এই সাপ্লিমেন্টটা সাজেস্ট করার সময় খুব মাইনরলি ভেবে চিন্তে পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে সাজেস্ট করতে হবে। এবং আর কি দিতে পারেন? অ্যালোভেরা জুস দিতে পারেন। অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা প্লাস
এটা কিন্তু লিভারের জন্য অত্যন্ত ভালো একটা মানে প্রোডাক্ট, যেটা আমরা লিভার রিজেনের সাথে ক্লাব করে দিতে পারি। সঙ্গে ডিটক্স দেওয়া যেতে পারে, বাজেটের উপর ডিপেন্ড করছে, এবং টারমারিকও দেওয়া যেতে পারে, এটাও বাজেটের উপর ডিপেন্ড করছে। যদি কম বাজেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন লিভার ডিজেন আর হচ্ছে অ্যালোভেরা জুস। আর যদি বাজেট একটু বেশি থাকে তার সাথে আপনি টারমারিক অ্যাড করতে পারেন। এবং ডিটক্সটা আপনি অল্টারনেটিভলি 6 মাসে একবার করে করে আপনি 2 মাস কন্টিনিউ করলেন, আবার স্টপ করে দিয়ে আবার লিভার ডিজেন কন্টিনিউ করলেন, এইভাবেও কিন্তু আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে দিতে পারেন। কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা থেকে রিকভার করতে মিনিমাম 1 বছর মতো সময় লাগে। আপনাকে কিন্তু লিভার রিজেন ততদিন কন্টিনিউ করতেই হবে, তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এবং অবশ্যই ফ্যাটি লিভারের একটা মেন কারণ হচ্ছে ওয়েট গেইন। তো আপনাকে ওয়েটটার দিকেও মাথায় রাখতে হবে এবং ওয়েটটাকে কমাতে হবে। কারণ আমরা জানি যে ভিসারাল ফ্যাট, যেটা মানে অর্গানের বাইরে জমে যায়, সেটা সেটা কিন্তু ফ্যাটি লিভারের একটা বড় কারণ। ওয়েট লস কিন্তু ভীষণ দরকার, মানে ওয়েট লস নয়, ফ্যাট লস। তো আমরা অনেক সময় ওজন কমে গেলেই ভাবছি আমরা আমাদের খুব ভালো হচ্ছে, কিন্তু অর্গানের বাইরের ফ্যাট কিন্তু ওয়েট লস হলেই যে হবে তার কোনো গ্যারেন্টি নেই। আমাদের একমাত্র যেটা আর কি ওয়েট ওয়েট লস যে প্রোডাক্ট রেঞ্জ আছে, সেটার মাধ্যমে যদি আপনি ওয়েট কমান তাহলেই একমাত্র কিন্তু ফ্যাট লস হবে। কিন্তু আমরা দেখি যে ওয়েট লস মেশিনে, মানে আমাদের ওয়েট মেশিনে ওজন কমে গেছে মানে আমরা খুশি হয়ে যাই বা আমাদের ওজন কমে গেল। অনেক সময় এক্ষেত্রে কিন্তু মাসেল লসও হতে পারে। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, কনস্টিপেশন। এটা পেটেরই এক ধরনের প্রবলেম। আমরা কেন কনস্টিপেশনের প্রবলেমে ভুগি? এক তো লো ফাইবার জাতীয় খাবার, মানে আমাদের খাবারে হচ্ছে ফাইবার একদম কম, জল প্রপারলি খাচ্ছি না, জল ঠিক মতো খাচ্ছি না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, সিডেন্টারি মানে বসে বসে কাজ করি, সেইভাবে আমার ফিজিক্যাল মুভমেন্ট নেই, হাঁটা চলা সেভাবে করি না। বা তার সাথে সাথে আমরা কিন্তু মানে হরমোনের প্রবলেমের জন্য এটা হয়। অনেকে আবার হচ্ছে যখন টয়লেটটা পাচ্ছে সেই সময় হচ্ছে না গিয়ে অন্য সময় যাচ্ছে, মানে কন্ট্রোল করছে। তো এটাও একটা প্রবলেম। অনেক সময় কোনো জায়গার পরিবর্তন হলে সেটার জন্য হয়, বা আপনার খাওয়া দাওয়ার কিছু পরিবর্তন হলো, বা মেডিসিনের সাইড এফেক্টের জন্য হতে পারে। তো বিভিন্ন কারণের জন্য কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। আপনাকে সাপ্লিমেন্টের সাথে সাথে প্রচুর পরিমাণে হচ্ছে জল ইনটেক করতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট কনস্টিপেশনের প্রবলেম থাকলে। এবং তার সাথে সাথে আমাদের দুর্দান্ত প্রোডাক্ট আছে, ফাইবার আছে, ত্রিফলা আছে, অ্যালোভেরা জুস আছে, যেগুলো আপনার কিন্তু কনস্টিপেশনের প্রবলেম একদম মূল থেকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। এবার এরপরে আমরা চলে আসি মহিলাদের একটা কমন প্রবলেম, স্পেশালি যারা আর কি 13 থেকে বয়স রেঞ্জের থেকে আছেন। তো এই সময় থেকেই কিন্তু আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টার্ট হয়, এবং এই সময় বিভিন্ন রকম মেনস্ট্রুয়াল প্রবলেমের জন্য, ওভার ব্লিডিং এর জন্য কিন্তু অনেক সময় অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার অ্যানিমিয়া হচ্ছে, আপনার কিন্তু খুব খুব সহজেই আপনি আপনার ফিজিক্যাল কিছু সিমটমস দেখলে আপনি বুঝে যাবেন যে আপনার রক্ত অল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা এসে গেছে। কি থেকে বুঝবেন? মাথা ঘুরছে, গা ঝিমঝিম করছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, উইকনেস লাগছে, চোখের নিচটা যদি চেক করা যায় তাহলে দেখা যাবে যে চোখের তলাটা হচ্ছে একটু ইয়ালুশ, মানে হলুদ রঙের হয়ে গেছে, স্কিনের কালার একটু পেল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপনার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। তো এগুলো কিন্তু হচ্ছে কিছু সিমটম। এর সাথে সাথে আহ নিঃশ্বাস নিতে অনেক সময় কষ্ট হতে পারে, শর্টনেস অফ ব্রেথ, মানে হচ্ছে নিঃশ্বাসটা ভালো করে আপনি নিতে পারছেন না, উইকনেস, এগুলো কিন্তু কিছু সিমটমস যেটা দেখে আমরা বুঝতে পারি যে আপনার শরীরে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া দেখা দিয়েছে। কি করা যেতে পারে? আমাদের কাছে আয়রন ফলিক অ্যাসিড আছে, যেটা দুর্দান্ত প্রোডাক্ট, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আয়রন ফলিক অ্যাসিড তার সাথে সাথে যদি আমলা জুস বা মাল্টিভিটামিন বা স্পিরিলুনা, এগুলো যদি আপনি কনজিউম করেন উইদিন 2 মান্থের মধ্যে আপনার কিন্তু অ্যানিমিয়ার প্রবলেম একদম সেরে যাবে, এটা হচ্ছে গ্যারেন্টি। তার কারণ এরকম আমরা হচ্ছে প্রচুর পেশেন্টকে সাজেস্ট করে দেখেছি যাদের এরকম আর কি অ্যানিমিয়ার সমস্যা ছিল, তারা 1 থেকে 2 মাসের মধ্যে আয়রন ফলিক, তার সাথে স্পিরুলিনা এবং আমলা জুস, এই 3টে কম্বিনেশন করে খেয়েছিল, এবং একদম যাদের একদম খুব কম মানে হিমোগ্লোবিন ছিল, ধরুন 7-8 এরকম, তো তারাও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে গেছিল। এবং তার সাথে অবশ্যই ভালো করে খাওয়া দাওয়া তো করতেই হবে অ্যানিমিয়া থাকলে, তো সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা একটা নেক্সট প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে ইউরিনাল ট্র্যাক ইনফেকশন, ইউটিআই।
আমরা মহিলারা যারা আছেন এখানে মিটিং এ, আমি এখানে দেখছি যে অনেক মহিলারাই আছেন, তারা কিন্তু প্রত্যেকেই আমার সাথে এগ্রি করবেন যে ইউরিন ইনফেকশন কিন্তু মানে কোনো না কোনো সময় তাদের লাইফ স্প্যানে হয়েছে। ইউরিন ইনফেকশন বিভিন্ন রকম কারণের জন্য হয়। কি কি কারণের জন্য হয়? আমরা জানি যে বাইরে টয়লেট ইউজ করলে মহিলাদের একটা ইউরিন ইনফেকশনের টেন্ডেন্সি হয়, কারণ কারণটা আমরা প্রত্যেকেই জানি। তো ওখান থেকে ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ছড়ায়, এবং ইউরিন ইনফেকশন হলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি কেন তলপেটে একটা ব্যথা বা ডিসকমফোর্ট মতো লাগছে বা অস্বস্তি হচ্ছে, বারবার ইউরিনেশন মানে বারবার টয়লেট যেতে হচ্ছে, ইউরিনের কালারটা হচ্ছে খুব ডার্ক কালার এসে আছে, বাজে গন্ধ আসছে, এবং আমাদের তলপেটে একটা চিনচিনে ব্যথা, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। তো ইউরিনাল ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই এর যদি সমস্যা হয়, আমাদের জন্য একটা দারুণ প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ক্র্যানবেরি ডি ম্যানোস। এবং আমাদের যখন এই প্রোডাক্টটা ছিল না তখন কিন্তু আমরা ডিটক্সও সাজেস্ট করতাম, কিন্তু ডিটক্সের থেকেও কিন্তু ক্র্যানবেরি প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট, এবং কেউ যদি মোটামুটি 10 থেকে 15 দিন খায় ইউরিন ইনফেকশন কমে যাবে। এবং তার সাথে সাথে আপনার যদি মনে হয় যে আপনার ইউটিআই ইউরিনাল ট্র্যাক ইনফেকশনের সাথে সাথে ইনফেকশনটা কিডনিতেও ছড়িয়ে গেছে, মানে যেটা আপনার এই কি আমাদের এই রেড কালারের যেটা আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন, কিডনিতে যদি ইনফেকশন ছড়িয়ে গেছে এরকম মনে হয় যে কিডনিতেও ইনফেকশনটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এর সাথে কিডনি রিজেনও সাজেস্ট করতে পারেন, যেটা আমাদের কাছে প্রোডাক্ট আছে। আর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে ডায়াবেটিসের সমস্যা, ডায়াবেটিসের যে আমরা বলেছিলাম করলা যেমন জুস বা হচ্ছে গ্লুকো হেলথ, এগুলো তো নিচ্ছেনই, তার সাথে সাথে কিন্তু অবশ্যই কিডনি রিজেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার যে কনসালটেন্ট আছে তাকে সাজেস্ট করার চেষ্টা করবেন, কারণ আমরা জানি যে যাদের খুব হাই সুগারের সমস্যা থাকে তাদের কিন্তু পরবর্তীকালে কিডনিতে এফেক্ট এসে যায়। তাই আপনারা চেষ্টা করবেন যে বছরে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আপনারা কিডনি রিজেন এই প্রোডাক্টটা হচ্ছে যাদের হাই ডায়াবেটিস আছে তাদেরকে দেওয়ার, তাহলে কিন্তু ইন ফিউচার যে কিডনি ডিজিজের যে রিস্ক তৈরি হয় সেই রিস্ক থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। এরপরে চলে আসি হচ্ছে আমাদের বডি পেনের সমস্যা। বডি পেন বললে আমাদের কিন্তু বিভিন্ন রকম পেনের কথা মনে হয়। একটা হচ্ছে আমাদের অস্টিও আর্থারাইটিস আছে, অস্টিওপোরোসিস আছে। অস্টিও আর্থারাইটিস এগুলো কি আস্তে আস্তে আমি বলছি। অস্টিও আর্থারাইটিস আছে, অস্টিওপোরোসিস আছে, মাসেল পেন আছে, নার্ভের পেন আছে, ব্যাক পেনের সমস্যা আছে, এবং রিউমাটয়েড আর্থারাইটিস আছে। এত ধরনের পেন আছে। আমি তো বলি যে মোদি কেয়ারে সব ধরনের পেনই আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারি, সারাতে পারি। মনের ব্যথা আমরা সারাতে পারি না। তো আসুন আমরা দেখে নিই এক এক করে এই পেন গুলো কি এবং এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। প্রথমেই আসছি অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস কথার অর্থ হচ্ছে জয়েন্টের পেন। জয়েন্ট মানে কি? আমার হাঁটুর জয়েন্ট আছে, বা এলবো জয়েন্ট আছে, বা হাতের জয়েন্ট আছে, যে কোনো জয়েন্টের পেনকে বলা হয় অস্টিও আর্থারাইটিস। জয়েন্টে যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজটা হচ্ছে ঘষা খেয়ে খেয়ে আস্তে আস্তে ক্ষয়ে যায়, এবং তার কারণের জন্য আমাদের কিন্তু জয়েন্টে পেন হয়। তো এখানে কি 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 সিমটমস বোঝা যায়? বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অস্টিও আর্থারাইটিসটা 40+ মহিলাদের, 40-45+ মহিলাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। পুরুষদেরও হয়, আমি বলবো না যে পুরুষদের হয় না, আমি বহু পুরুষকেও চিনি যাদের অস্টিও আর্থারাইটিস আছে, মেল। তো এবার হাঁটুতেই কিন্তু মেন প্রবলেমটা দেখা যায়। জয়েন্টে স্টিফনেস চলে আসে, মুভমেন্ট করতে অসুবিধা হয়, হাঁটু ফুলে যাচ্ছে, টেন্ডারনেস হঠাৎ করে হচ্ছে, কট 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 করে আওয়াজ হচ্ছে। অনেক সময় আমাকে একজন কনসালটেন্ট আমাকে অনেকদিন আগে বলেছিল যে আমার হাঁটুতে কোনো রকম ব্যথা হয় না, কট কট করে আওয়াজ হয়। এটা কিন্তু হচ্ছে অস্টিও আর্থারাইটিস এর হচ্ছে আগের সিমটম। তার মানে আপনার অলরেডি কার্টিলেজটা ক্ষইতে শুরু করে দিয়েছে, আপনাকে হচ্ছে আপনার হাঁটু জানান দিচ্ছে। এইবার আপনি যদি না সচেতন হন তাহলে কিন্তু ব্যথা একবার চলে আসলে সেটা কিন্তু রিকভার হতে অনেক সময় লাগবে। এবং অস্টিও আর্থারাইটিস হলে দেখা যায় যে জয়েন্টের ডিফর্মিটি, ডিফর্মিটি মানে কি? আগের যা কন্ডিশন ছিল হাঁটু, সেই কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে কার্টিলেজটা পুরো ক্ষয়ে গিয়ে দুটো হাড় একসাথে জুড়ে গেছে। তো এইরকম কন্ডিশন হলে তখন কিন্তু রিকভার করাটা হচ্ছে একদম ইম্পসিবল হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে নিজের যেটা ভগবান দিয়েছে সেটাকে আমরা ভালো রাখতে পারছি, সেটাই হচ্ছে ভরসা। এবং
অনেক সময় ডাক্তাররা সাজেস্ট করে নি রিপ্লেসমেন্ট, এটাও কিন্তু হচ্ছে পার্মানেন্ট সলিউশন নয়। আমি অনেক পেশেন্টকে দেখেছি নি রিপ্লেসমেন্টের হয়তো 10-15 বছর 10 বছর পর থেকেই কিন্তু বা তারও আগে থেকেই প্রবলেম এসে গেছে এবং কোনোদিনই সে আর ঠিক মতো হাঁটতে পারছে না। তো আমাদের নিজেদের যা দেয়া হয়েছে ভগবানকে ধন্যবাদ দিয়ে আমাদের সেটাকে যত্ন করে রাখতে হবে। তো এবার যদি যত্ন করি তাহলে কি যত্ন করবো আসুন দেখে নি। অস্টিওআর্থ্রাইটিস মানে জয়েন্টের প্রবলেম, যে কোনো জয়েন্টের হতে পারে। প্রথম সাপ্লিমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে গ্লুকোসামাইন, 2টো করে দিনে 2বার, মানে 4টে করে আপনাকে গ্লুকোসামাইন 2 ট্যাবলেট টুয়াইস আ ডে, মানে 2টো করে 2বার মানে দিনে 4টে করে খেতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড আসছে যেই সাপ্লিমেন্টটা আপনাকে দিতেই হবে সেটা হচ্ছে ক্রিল অয়েল। ক্রিল অয়েলও কিন্তু অসম্ভব ভালো জয়েন্ট হেলথ ম্যানেজমেন্টে কাজ করে। এরপরে আর কি দিতে পারেন, এরপরে আপনার হচ্ছে ক্যালসিয়াম দেওয়া যেতে পারে। কারণ এটা কিন্তু আমাদের ক্যালসিয়াম যেটা কাজ করে সেটা হচ্ছে বড় লম্বা যে হাড় সেখানে কাজ করে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যাদের অস্টিও আর্থারাইটিস আছে তাদের কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিও দেখা যায়। তো সেই জিনিসটাও আমরা দিতে পারি। এবং ওয়েল নোনি গোল্ড এই সাপ্লিমেন্টটাও দেওয়া যেতে পারে। এই 4টে যদি আমরা কম্বাইন করে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম রামবান। এবার বাজেট যদি কারো কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কম বেশি করে কিছু কম্প্রোমাইজ করতে হবে। মিনিমাম তাকে গ্লুকোসামাইন, ক্রিল অয়েল এই 2টো তো দিতেই হবে। এরপরে যদি তার হচ্ছে বাজেটের কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কিছু প্রোডাক্ট কাটছাট বা অল্টারনেটিভ করে দিতে পারেন। তো এর সাথে আমরা বলি যে অস্টিও আর্থ্রাইটিস থাকলে মাসেল যদি হচ্ছে তার হচ্ছে লুজ হয়ে যায়, মানে অনেক সময় দেখা যায় যে তাদের হচ্ছে শরীরে প্রোটিনেরও ডেফিসিয়েন্সি আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেন যেটা আরো বেড়ে যাবে। তো আপনার চেষ্টা করবেন যে প্রোটিন সে যদি ন্যাচারালি ইনটেক করতে পারে মাছ মাংস ডিমের মাধ্যমে খুব ভালো, আর যদি না পারে আমাদের প্রোটিন পাউডারও কিন্তু দিলে বেটার হয়। এবার ডিপেন্ড করছে যে একটা মানুষের বাজেট কতটা, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি নি রিপ্লেসমেন্ট করার থেকে তো এটা হচ্ছে খরচা অনেক কম হবে। তো এগুলো যদি আমি কমপ্লিট প্যাকেজ দিতে পারি বেস্ট। বাজেট কম থাকলে আমাকে কিছু প্লাস মাইনাস করতে হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে সাপ্লিমেন্ট গুলোকে দিতে হবে, কিন্তু গ্লুকোসামাইন এবং ক্রিল আমি তো বলবো এই 2টো দিতেই হবে। এই 2টো না দিলে কিন্তু কাজ হবে না, এই 2টো দিতেই হবে। ঠিক আছে, এরপরে আসছি লোয়ার ব্যাক পেন। লোয়ার ব্যাক পেন যে সমস্যা বা মাসেল পেন যেটাকে বলা যায়, তো মাসেল পেন কিন্তু হচ্ছে টেনশন থেকেও হয়। যে আমাদের যে বিভিন্ন ইমোশনস আছে সেই ইমোশনস গুলো যদি আমাদের শরীরের মাসেলে জমা থাকে, আমি আগের দিন বলেছি কিনা আমার মনে নেই, তবে আজকের ডেটে আমাদের যত ডিজিজ হচ্ছে সেই ডিজিজ গুলোর মধ্যে অনেক ডিজিজই সাইকোসোম্যাটিক, মানে প্রথমে মনের রোগ হচ্ছে এবং মনের রোগ থেকে সেটা শরীরে কনভার্ট হচ্ছে। তো আপনি যে টেনশন করছেন সারা দিনের বা আপনার যে হচ্ছে পুরোনো ইমোশন যেগুলো জমা থাকছে, স্ট্রেস বা ওভার ইউজ অফ মাসেল, মানে কোনো মাসেল অত্যাধিক বেশি ইউজ হচ্ছে, তো এবং মাইনর ইনজুরির কারণেও কিন্তু বিভিন্ন মাসেলে পেন হয়। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় যে লোয়ার ব্যাক পেন দেখা দিচ্ছে, নেক ঘাড়ে ব্যথা হচ্ছে, স্টিফনেস দেখা দিচ্ছে। তো এগুলো কিন্তু কিছু কমন প্রবলেম। তো আপনাকে কি দিতে হবে, ওয়েল ননি গোল্ড। এক্ষেত্রে ননি জুসের থেকে ননি গোল্ড খুব ভালো কাজ করে। এবং তার সাথে সাথে আমরা ক্রিল এবং ক্যালসিয়াম এই 3টে যদি কম্বাইন করে দিতে পারি বেস্ট। আমি এর থেকে কিছু কাটছাট করতে পারবো না, এই 3টে আপনাকে দিতেই হবে, তাহলে গিয়ে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যদি আপনি অ্যাডিশন করতে চান তাহলে এর সাথে অশ্বগন্ধা দিতে পারেন, কিন্তু এর থেকে কিছু বাদ দেওয়া যাবে না। এর সাথে অ্যাডিশন করলে অশ্বগন্ধাও যদি দেন তাহলে আরো বেটার কাজ হবে। আর যদি বাজেট না থাকে তাহলে মিনিমাম এই 3টে সাপ্লিমেন্ট দিতেই হবে। আমি তো বলবো এখন ননির থেকে ননি গোল্ড যদি দেওয়া যেতে পারে সবচেয়ে বেটার হয়, তবে ননি গোল্ড বা ননি জুস দেওয়ার আগে অবশ্যই তাকে জিজ্ঞেস করে নিতে হবে সে প্রেগনেন্ট কিনা, তার হচ্ছে আহ কোন রকম কিডনির সমস্যা আছে কিনা, বা ফ্রিকুয়েন্ট পেট খারাপের কোনো হিস্ট্রি আছে কিনা। এই 3টে জিনিস কিন্তু অবশ্যই ননি কাউকে দেওয়ার আগে আপনারা জিজ্ঞেস করে দেবেন। এই কারণে আমি প্রথমেই বললাম যে সাপ্লিমেন্ট কাউকে সাজেস্ট করার আগে প্রথমেই কিন্তু আমাদের জেনে নিতে হবে তার লাইফস্টাইল, তার হচ্ছে কোনো পুরনো রোগের হিস্ট্রি বা অন্য কি সমস্যা আছে। কারণ সব জিনিস সবার জন্য কিন্তু নয়, এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে। এরপরে আসছি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কি একটুখানি আমাদের আপনাদের একটু ভেঙে বলি। ধরুন আমরা যে মহিলা আছি, আমাদের আহ মহিলাদের ক্ষেত্রে
প্রত্যেকদিন ক্যালসিয়ামের যেটা চাহিদা আছে সেটা হচ্ছে 1200 মিলিগ্রাম, আর পুরুষদের ক্ষেত্রে 600 মিলিগ্রাম। তো 1200 মিলিগ্রাম তো আমরা খাবার থেকে নিই না। তো সেই কারণেই বলা হয় যে 30-এর পর মহিলাদের ক্যালসিয়াম রেগুলার ইনটেক করতে হবে। এবং ক্যালসিয়াম আমাদের 99% কোথায় থাকে? ক্যালসিয়াম আমাদের 99% হচ্ছে হাড়ে থাকে, দাঁতে থাকে, চোখে থাকে। 99% ক্যালসিয়াম এইখানে স্টোর অবস্থায় থাকে। তাই জন্য হাড়কে বলা হয় ক্যালসিয়ামের হচ্ছে মানে ব্যাংক, মানে জমা যেখানে থাকে আর কি। আর 1% ক্যালসিয়াম থাকে আমাদের ব্লাডে। এবং এই ব্লাড যে আমাদের সারা শরীরে হচ্ছে পাম্প হয়ে ছড়িয়ে যাচ্ছে, এই ফাংশনটা, এই কার্ডিওভাস্কুলার যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে ভালো রাখতে গেলে আমাদের 1% ক্যালসিয়াম কিন্তু সবসময়, দাঁড়ান এক second। সবসময় কিন্তু আমাদের ব্লাডে রাখতেই হবে। তো আমাদের শরীর কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এবং সে জানে যে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি হাড় থেকে কিছু ক্যালসিয়াম নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের মৃত্যু হবে না, মরে যাব না। কিন্তু ব্লাডে যদি 1% ক্যালসিয়াম না মেনটেন থাকে তাহলে কিন্তু আমাদের মৃত্যুও হতে পারে। তাই আমরা যখন হচ্ছে রেস্ট এবং ডাইজেস্ট মোডে থাকি, মানে রাত্রিবেলা যখন ঘুমাই, সেই সময় কি হয়, আমাদের যদি রক্তে 1% ক্যালসিয়াম না থাকছে, হাড় থেকে রক্ত হচ্ছে ক্যালসিয়াম চুরি করে। এবং এর ফলে দেখা যায় যে একটা নর্মাল বোন ম্যাট্রিক্স, মানে নর্মাল যদি হাড় দেখা যায় সেটার ঘনত্ব থাকবে এরকম। আর যদি অস্টিওপোরোসিস হয়, রক্ত যে চুরি করছে ক্যালসিয়াম বোন থেকে, হাড় থেকে, তার কারণে এরকম ফুটো ফুটো হয়ে যায়। এবং এই ফুটো ফুটো হয়ে যাওয়ার কারণে যদি অল্প আঘাতও লাগে তাহলে কিন্তু হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তো অনেক সময় দেখবেন যে একদম সাধারণভাবে ঘরের সামনে পড়ে গিয়ে বা খাট থেকে পড়ে গিয়ে হাত 3 টুকরো হয়ে গেছে, এরকম যাতে শুনবেন তার মানে বুঝবেন যে তাদের কিন্তু ক্যালসিয়ামের অভাব খুব বেশি আছে শরীরে। তো তাদেরকে আমরা কিন্তু আমাদের ওয়েল ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন সাজেস্ট করতে পারি, ভিটামিন D3ও সাজেস্ট করতে পারি। এরপরে আসছি নার্ভের প্রবলেম। নার্ভের যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে নামনেস, মানে ঝিঝি ধরে যাওয়া, আহ হাতে বা পায়ে যেখানে আর কি আপনার নার্ভ ড্যামেজ হয়েছে সেইখানে কোনো রকম সেন্স পাচ্ছেন না, বা হচ্ছে ব্লাড ফ্লোটা ওখানে হচ্ছে কম হয়ে গেছে, আহ, আহ, এরকম নানা রকম সিমটমস দেখা যায়। এবং ক্র্যাম্প, মানে খিঁচ ধরছে, বা হচ্ছে ওই জায়গাটায় হচ্ছে শিরায় টান ধরছে, এই ধরনের কিছু সিমটমস কিন্তু নার্ভ প্রবলেম থাকলে দেখা যায়। কি সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে? ইন্টেলেক্ট দেওয়া যেতে পারে, ওয়েল ননি গোল্ড দেওয়া যেতে পারে, আমাদের ক্রিল অয়েল দেওয়া যেতে পারে, এবং অশ্বগন্ধা। আমি বুঝতে পারছি এগুলোর দাম অনেক বেশি, তো সেই কারণে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু সাজেস্ট করতে হবে, যাতে হচ্ছে সেই পেশেন্টকে আমরা হচ্ছে কম জিনিস দিয়েও আর কি রিকভার করাতে পারি। মিনিমাম 3টে যদি দেওয়া যায়, ইন্টেলেক্ট, ননি এবং ক্রিল অয়েল সবচেয়ে বেস্ট। আর অশ্বগন্ধা আপনার অল্টারনেটিভ করে দিচ্ছেন, এটাও কিন্তু আপনি দিতে পারেন। আরেকটা যে প্রবলেম যেটা হচ্ছে খুবই কমন দেখা দিচ্ছে, এবং আগে এই প্রবলেমটা এত কমন ছিল না, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস, যেটা হয়তো অনেকে শুনেছেন বা অনেকে শোনেননি। এক্ষেত্রে কি হয় যে আমাদের নিজের ইমিউনিটি সিস্টেম বা আমাদের যে শ্বেত রক্তকণিকা, সে নিজের বডির যে টিস্যু আছে সেগুলোকে চিনতে পারে না, এবং বাই মিস্টেক সেগুলোকে অ্যাটাক করে। এর ফলে আমাদের যে কন্ডিশন তৈরি হয়, যে রোগটা তৈরি হয়, এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন কন্ডিশন। এক্ষেত্রে নিজের সেল নিজেকেই অ্যাটাক করে, নিজেই নিজেকে অ্যাটাক করছি। তো এই ধরনের প্রবলেমে রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়াও আর কি কি আমাদের অটো ইমিউন ডিজিজ হয়? ডায়াবেটিস হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, আমাদের ক্যান্সার একটা অটো ইমিউন ডিজিজ, যেক্ষেত্রে নিজের সেল নিজেকেই চিনতে পারছে না। তো আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে হচ্ছে যোগাযোগ করতে হবে। এই কন্ডিশনটা বাড়িতে ফেলে রাখার নয়, কারণ যদি কারো হচ্ছে এই কন্ডিশনটা বেড়ে যায়, অনেক সময় এক্ষেত্রে ইনজেকশনও নিতে হয়। তো খুবই সাবধান। এবং সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ননি গোল্ড, ইন্টেলেক্ট, ক্রিল অয়েল, আমাদের হচ্ছে রেড জিনসিং, এগুলো আপনি দিতে পারেন।
তার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে ময়দা, তেলে ভাজা জিনিস, তার সাথে সাথে আমাদের চিনি, এই এবং ক্যাফেন জাতীয় খাবার, এই চারটে জিনিস কিন্তু বর্জন করতে হবে। যারা অ্যালকোহল খায় তাদের অ্যালকোহল বর্জন করতে হবে। কারণ অটো ইমিউন ডিজিজ কিন্তু হচ্ছে নর্মাল যে কোনো পেনের মতো পেন নয়। এক্ষেত্রে নিজের সেল নিজেকেই চিনতে পারছে না। আপনার লাইফস্টাইল কারেকশন কিন্তু এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং আমি যাদের যেই যেই পেশেন্ট অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে দেখেছি, মানে স্পেশালি আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কথা বলছি, ডাক্তাররা কিন্তু তাদেরকে যোগাও সাজেস্ট করে। আপনার স্ট্রেস লেভেলটাকে কন্ট্রোল করাও ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলবো না জিম করুন, কারণ জিম করা অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে বারণ। কিন্তু আপনাকে হালকা ফিজিক্যাল মুভমেন্ট, ব্রিদিং এক্সারসাইজ এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। নেক্সট আমি যে প্রবলেমটা নিয়ে কথা বলবো, এটা কোনো প্রবলেম না, সেটা আমাদের বাড়িতে যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি এবং চাই যে তাদেরকে বেস্ট দেওয়ার। তো বেস্ট দিতে গেলে আমাদের কি করতে হবে, একটা ব্যালেন্স ফুড হ্যাবিট তৈরি করতে হবে। কিন্তু আজকালকার বাচ্চারা ফাসি ইটার, মানে চা পাচ্ছে খাচ্ছে, মুডি হয়, খেতে চায় না ঠিক করে। তো আমাদের যে 7 রঙের যে ফুড প্লেট থাকা দরকার সেটা হচ্ছে না, বা আমাদের ফুড পিরামিড অনুযায়ী কিন্তু আমরা খাবার খাচ্ছি না। এবং তার সাথে সাথে আজকালকার বাচ্চারাও কিন্তু ভীষণ বিজি হয়ে গেছে। কারণ বাচ্চাদের হচ্ছে খুব মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে, টিউশন যাচ্ছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে বেরিয়ে টিউশনে যেতে হচ্ছে। এর ফলে তারা প্রপার ভাবে খেতেও পাচ্ছে না এবং আমাদের খাবারেও আজকাল ভ্যারাইটি নেই, এবং বিভিন্ন রকম নিউট্রিশনাল গ্যাপ থাকছে। তো সেই কারণের জন্য কিন্তু আমরা করতে পারি স্ট্রং অ্যান্ড স্মার্ট দুধের সাথে দিতে পারি। যদি আপনার বাচ্চা ল্যাকটোজ ইনটলারেন্স হয় তাহলে সেক্ষেত্রে আপনি দুধ বাদ দিয়ে জলের সাথেও দিতে পারেন। যে দুধে খেতে পারে না তা সে জল দিয়েও খেতে পারে। এবং ওয়েল কিডস এর ইমিউনিটি এবং ব্রেন বুস্টার হার্বাল টনিক 5 ml করে দিনে 2 বার সাজেস্ট করা যেতে পারে। এবং 5 বছরের ঊর্ধ্বে কিন্তু আমাদের ননি জুসও দেয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যানোপজ। আমরা জানি যে 45-এর পর থেকে বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে ম্যানোপজ বলে একটা প্রবলেম আসে। ম্যানোপজ কিন্তু কোনো রোগ নয়, বয়সের সাথে এটা কিন্তু হবেই, এক্ষেত্রে কিছু করার নেই। এবং ম্যানোপজ মানেই কিন্তু আপনার ক্যালসিয়ামের ডিপোজিশন আস্তে আস্তে কমতে থাকবে। এবং কি কি সিমটমস শরীরে দেখা দিতে পারে, মুড চেঞ্জেস হতে পারে, ঘুমের সমস্যা আসতে পারে, হট ফ্ল্যাশ মানে খুব গরম লাগছে, ঘাম দিচ্ছে, এরকম একটা আনইজিনেস সমস্যা আসতে পারে, চুল পড়ে যাওয়ার সমস্যা আসতে পারে, বোন লস দেখা দেয়, মানে আস্তে আস্তে কিন্তু ক্যালসিয়ামের ডিপোজিশন কমে যাওয়ার ফলে ওই হাড় ফুটো ফুটো হয়ে যেতে পারে। ইররেগুলার মানে পিরিয়ডস বন্ধ হওয়ার আগে দেখবেন পিরিয়ডস ইররেগুলার হচ্ছে, মানে আজ 1 মাস হলো, 2 মাস হলো না, আবার এরকম সমস্যা দিচ্ছে। এবং এই ধরনের বিভিন্ন রকম স্কিন কিন্তু রাফ বা হচ্ছে ড্রাই হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো যদি দেখছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু লাইফস্টাইল কারেকশন করতে হবে। ননি জুস হচ্ছে হরমোনকে ব্যালেন্স করতে খুব ভালো কাজ করে। ফ্ল্যাক্স অয়েলের মধ্যে লিগনাস বলে একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হচ্ছে উইমেন হেলথ ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করে। যেহেতু ক্যালসিয়ামের ডিপোজিশন আস্তে আস্তে কমে যাচ্ছে, ক্যালসিয়াম আপনাকে রেগুলার নিতেই হবে। এবং এর সাথে আমি বলবো স্পিরুলিনা। স্পিরুলিনা হচ্ছে একটা হচ্ছে কমপ্লিট ফুড, যেখান থেকে আপনি প্রোটিনও পাচ্ছেন, ভিটামিনস মিনারেলসও পাচ্ছেন। তো এটা আপনি কিন্তু আপনার ডায়েটের সাথে অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন যে ম্যানোপজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অনেকটা হচ্ছে কম হচ্ছে। এবং অবশ্যই এর সাথে আমি বলবো কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এবং ব্রিদিং এক্সারসাইজ, যেটা আপনার হচ্ছে এই মুড চেঞ্জেস বা হচ্ছে খিটখিটে হয়ে যাওয়ার টেন্ডেন্সি বা ইরিটেশন, এই সমস্যা আপনাকে কিন্তু লড়তে সাহায্য করবে। এরপরে আসি, আমরা আগের দিন আলোচনা করেছিলাম পিসিওডি পিসিওএস নিয়ে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক মহিলাই আছেন যাদের পিসিওডি পিসিওএস নেই, কিন্তু পিরিয়ডস এর ডেট হচ্ছে এদিক ওদিক হয়। তো এটা কেন হয়? হঠাৎ করে ওয়েট বেড়ে গেলে হতে পারে, খুব স্ট্রেসের মধ্যে থাকলে হতে পারে, মেডিসিনের কিছু সিমটমের জন্য হতে পারে, বা হচ্ছে প্রি ম্যানোপজ স্টেজে আছে এরকম কারো হতে পারে, বা এক্সট্রিম লেভেলের হচ্ছে ফিজিক্যাল এক্সস্টন মানে খুব আর কি খাটাখাটনির কাজ হচ্ছে,
এই ধরনের জিনিসের জন্য কিন্তু মেডিসিনের জন্য সাইড এফেক্টের জন্য কিন্তু এরকম হতে পারে। এটা কিন্তু টেম্পোরারি কন্ডিশন। এই কন্ডিশন যে আপনার সবসময় থাকবে তা নয়, তবে যদি কোনো শারীরিক অসুস্থতা বা মেডিসিনের সাইড এফেক্ট বা হরমোনের ইমব্যালেন্সের জন্য হয়েছে, তাহলে এই প্রবলেমটা কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করা অবশ্যই প্রয়োজন। আর যদি আপনার রুটিন চেঞ্জের জন্য হচ্ছে বা এটা আপনার প্রবলেম নয়, হঠাৎ করে এই সময় হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েল নোনি ফ্ল্যাক্স অয়েল এবং তার সাথে সাথে ফ্রিডম রেঞ্জ এইটা আপনি কিন্তু ইউজ করতে পারেন, যেটা আপনাকে কিন্তু অনেকটা রিলিফ দেবে। পিরিয়ডস এর ডেটের সমস্যা, পেটে ক্র্যাম্প বা যন্ত্রণা হচ্ছে, আপনার পিসিওডি পিসিওএস নেই, কিন্তু এমনি নর্মাল পিরিয়ডস এর যে ইস্যু, সেই জিনিসটার থেকেও কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনাকে অনেকটা রিলিফ দেবে। আর আমাদের তো হচ্ছে ফ্রিডমের হচ্ছে রোলনও আছে, সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন। আপনার ক্র্যাম্প বা আনইজিনেস বা পেন, যে কোনো আর কি পিরিয়ডস চলাকালীন যে কোনো পেনে কিন্তু আমরা ওটা ইউজ করতে পারি। আর প্রচুর পরিমাণে কিন্তু লিকুইড ইনটেক করতে হবে। ভিটামিন সি জাতীয় খাবার আপনাকে খেতে হবে, যেটা আপনাকে কিন্তু পিরিয়ডস এর হেলথ মেনটেন করতে সাহায্য করবে। এরপরে আসি মেল ইনফার্টিলিটি। আমরা মহিলাদের এই বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করলেও অনেক সময় কিন্তু পুরুষরা তাদের এই প্রবলেমটা প্রকাশ্যে বলতে পারে না বা লজ্জা পায়। কেন এই প্রবলেম মেল ইনফার্টিলিটি যেটা প্রবলেম আছে, বিভিন্ন রকম সমস্যা, যেমন স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে, এই বিভিন্ন রকম যে সমস্যা দেখা দিচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। এবং তার সাথে সাথে হেলথ ফ্যাক্টর আছে, স্ট্রেস অ্যাংজাইটি আছে। যারা স্মোকিং বা ড্রিঙ্কিং খুব বেশি করে তাদের এটা একটা বড় প্রবলেম হয়। বা ফিজিক্যাল ফ্যাক্টর, মানে এক্সারসাইজ না করা, খালি বসে বসে কাজ করছি, এগুলোও কিন্তু মেল ইনফার্টিলিটিতে প্রবলেম দেখা দেয়। তো এক্ষেত্রে আমাদের শিলাজিৎ আছে, ওয়েল নোনি গোল্ড আছে, রেড জিংসিং আছে, এটা তো আছেই, মাল্টিভিটামিন আছে। এর সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের এনভায়রো চিপ বা এনভায়রো গ্লোব বাড়িতে ইউজ করতে হবে। কেন আমি বলছি এই কথাটা, আমাদের কিন্তু রেডিয়েশনের কারণেও স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, এটা আমরা বিভিন্ন আর্টিকেলে দেখেছি। এবং পুরুষরা কিন্তু দেখবেন মোবাইল ফোন ব্যাগে ক্যারি করে না, মহিলারা যেটা আর কি পার্সে ক্যারি করছে, পুরুষরা কিন্তু ইন জেনারেলি হার্টের কাছে বা পকেটে, প্যান্টের পকেটে ইউজ করছে। হার্টের কাছে রাখাটাও একদম ভালো না এবং প্যান্টের পকেটে রাখাটাও ভালো না। সেই কারণেই কিন্তু আমাদের এনভায়রো চিপ অবশ্যই প্রত্যেকটা মেল পার্টিসিপেন্টের ফোনে লাগাতে হবে। আর যদি কেউ প্রেগনেন্ট হয় বা ব্রেস্ট ফিডিং হয়, যার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদেরকেও কিন্তু এনভায়রো চিপটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু আমাদের রেডিয়েশন, যেটা হচ্ছে আমাদের অদৃশ্য একটা শত্রু, যার আওতায় আমরা আছি, এটার যেমন সুফলও আছে, আমরা খুব সহজে যে কোনো মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, এর কুফল যাতে আমাদের না আর কি ফেস করতে হয়, তার জন্য কিন্তু আমাদের সজাগ থাকতে হবে এবং এনভায়রো চিপ যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু আমাদের লাইফে নিয়ে আসতে হবে। এরপরে আমি নেক্সট চলে যাচ্ছি হেয়ার লস। আজকের ডেটে এটা কিন্তু কম বেশি সব মেয়েদেরই কোশ্চেন, ছেলেদেরও আজকাল কোশ্চেন যে কেন হচ্ছে। জল আমরা দেখতে পাচ্ছি, আয়রন জাতীয় জল, স্ট্রেস লেভেল, বা হচ্ছে চুলের ড্রাইনেস, প্রপার আমরা হেয়ার মেনটেন করতে পারছি না। অনেক সময় প্রোটিনের ডেফিসিয়েন্সি থেকেও আমাদের হেয়ার লস হয়, প্রোটিন বা হচ্ছে আমাদের আয়রনের ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। তো আমরা সাপ্লিমেন্ট হিসেবে আমলা জুস নিতে পারি, অল প্ল্যান প্রোটিন পাউডার নিতে পারি, বা আমাদের গামি যে প্রোডাক্টটা আছে সেই গামি প্রোডাক্টটাও, যেটা স্কিন হেয়ার নেল গামি, সেটাও খুব ভালো প্রোডাক্ট, অনেকেই আর কি খুব ভালো ফিডব্যাক দিয়েছে। কিন্তু আমি আবারও বলবো, শুভঙ্কর স্যারও বলেন যে গামি কিন্তু একটা অ্যাডিশনাল প্রোডাক্ট, ওটা কিন্তু সাপ্লিমেন্টের পরে আসে। তো আপনারা কিন্তু আগে সাপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার বাজেটে প্রোটিন পাউডার না মানে হয়, তাহলে সেক্ষেত্রে আমলা জুসের সাথে আপনি স্পিরুলিনা এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন। এর সাথে সাথে আমি একজনকে আমলা জুস, আমলা ট্যাবলেটও দিয়েছিলাম। আমলা ট্যাবলেট এবং স্পিরুলিনার কম্বিনেশনেও তার কিন্তু হেয়ার লসের প্রবলেম একদম ঠিক হয়ে গেছে। এবং এর সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার মানে বালিশের কভার চেঞ্জ করতে হবে, আমাদের চিরুনিটাকে পরিষ্কার রাখতে হবে, এই বেসিক কিছু চেঞ্জেস আসতে হবে। আমাদের হেয়ার গ্রোথ সিরাম বলে নতুন প্রোডাক্ট এসছে, সেই হেয়ার গ্রোথ সিরাম আপনি ইউজ করতে পারেন। আপনি আমাদের হেয়ার ফল যেটা আর কি নর্মাল স্যালন শ্যাম্পু আছে, তার সাথে টি ট্রি অয়েল দিয়ে ইউজ করতে পারেন। এগুলো কিন্তু আপনি একসাথে যদি সবকটা জিনিস যদি মাথায় রাখেন, হেয়ার লসের প্রবলেম কিন্তু
মোটামুটি আপনি উইদিন 1 থেকে 2 মাসের মধ্যে কন্ট্রোল করে ফেলবেন। এবং হেয়ার গ্রোথ সিরাম যারা ইউজ করছে তারা আমাদের ফিডব্যাক দিয়েছে যে ছোট ছোট নতুন চুলও কিন্তু তাদের গজাচ্ছে। তো এই এই পুরো প্যাকেজটা আপনাকে কিন্তু নিজের লাইফে অ্যাড অন করতে হবে। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে এজিং এর ইস্যু। এটা মহিলাদের নয়, পুরুষদেরও কিন্তু এজিং হয়। পুরুষরা সেটা হচ্ছে গায়ে মাখে না, মহিলাদের ক্ষেত্রে সেটা একটা বড় ইস্যু। তো কি কি দেখলে আপনি বুঝতে পারছেন এজিং হচ্ছেন? ফাইন লাইন্স, মুখে বলি রেখা আসছে, রিঙ্কেল, স্কিন কুঁচকে যাচ্ছে, স্কিনের ইলাস্টিসিটি বা যেটা হচ্ছে তরতাজা যে লুক, যে ফার্মনেস, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। স্কিনে হচ্ছে টু কালার, স্কিনের আপনার মুখের এক জায়গায় একটা রং, আরেকটা জায়গায় আরেকটা রং দেখা দিচ্ছে। স্কিন টেক্সচার আপনার খুব ড্রাই হয়ে যাচ্ছে। আপনার ডার্ক স্পট বা ব্রাউন স্পট যেটাকে বলে, আমরা খুব স্পট নিয়ে বলি, সেটার আর কি সমস্যা দেখা দিচ্ছে। আপনার স্কিনের পোর্স গুলো ওপেন হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কিছু এজিং এর সাইন। আমলা জুস এবং অ্যালোভেরা জুস আপনারা কিন্তু 10 ml করে মিশিয়ে এমটি স্টমাকে খেতে পারেন। এবং এর সাথে আমাদের ফ্ল্যাক্স অয়েল বা krill অয়েল খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। এবং আমাদের মোরাক্কান যে ফেস ওয়াশ আছে সেটা, এবং অ্যান্টি এজিং আমাদের ডে এবং নাইট ক্রিম এবং সিরাম। এবং তার সাথে সাথে অবশ্যই টোনার ইউজ করতে হবে। আমাদের যাদের বাজেট আছে তারা রেড রেড রেঞ্জের যেটা আর কি আছে, আমাদের আরবান কালারের, সেটা ইউজ করতে পারেন। যদি বাজেট কম থাকে, স্লোকাতেও কিন্তু অ্যান্টি এজিং এর ডে নাইট ক্রিম, আমাদের হচ্ছে সিরাম, সেক্ষেত্রে আপনি ব্লু লাইটের ইউজ করতে পারেন। এবং তার সাথে সাথে আমাদের টোনার টোনার কিন্তু মাস্ট ইউজ করতেই হবে অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য। এবার মাইগ্রেন। মাইগ্রেন কিন্তু হচ্ছে একটা ভীষণই মানে ইরিটেশন জাতীয় প্রবলেম। যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তারা অনেকেই আমাকে বলেছে যে 1-2 দিন তাদের শুয়ে থাকতে হয়। তো এই ক্ষেত্রে মাইগ্রেনের যে ব্যথাটা সেটা সব সময় থাকে না, কিন্তু রেকারিং ওয়েতে বারবার মাথা ব্যথার সমস্যা হয়, নেক পেনের সমস্যা হয়। মাথা ব্যথা থেকে কিন্তু বমি 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 ভাব, বা হচ্ছে কোনো লাইট চোখে পড়লে, বা কানে খুব আওয়াজ এলে, বা কিছু স্মেল থেকে তাদের কিন্তু ট্রিগার হয়। অনেকে আমাকে বলেছে যে সানলাইটে মানে রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু তাদের এই মাইগ্রেনের যে ব্যথাটা সেটা ট্রিগার করে। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের ইন্টেলেক্ট এবং ব্রেন অ্যাক্টিভ আছে। আপনি প্রত্যেকদিন হচ্ছে ইন্টেলেক্ট এবং ব্রেন অ্যাক্টিভ যদি খেতে থাকেন, উইদিন আপনি 1 থেকে 2 মাসের মধ্যে মাইগ্রেনের প্রবলেমটা কিন্তু অনেকটাই রিকভার করে ফেলবেন। এবং আমাদের টিমে অনেক দাদা আছেন বা দিদি আছেন, তারা মাইগ্রেনের প্রবলেমে ভুগতেন, আমাকে এখন বলেছে যে তারা এই ইন্টেলেক্ট প্রোডাক্টটা, তারপর দেখছেন, যদি দেখছেন যে আপনার 3 মাস বাদে ব্যথাটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, আপনি চাইলে ব্রেন অ্যাক্টিভটা 3 মাস বাদে অফ করে দিয়ে শুধু ইন্টেলেক্টও কন্টিনিউ করতে পারবেন। তাহলে দেখবেন যে আপনার কিন্তু মাথা ব্যথার সমস্যাটা কিন্তু হচ্ছে আর আসবেই না। কিন্তু আপনাকে ইন্টেলেক্ট কন্টিনিউ করে যেতে হবে, কারণ যতক্ষণ না পুরোটা রিকভার হচ্ছে তারপরে তার আগে যদি আপনি ইন্টেলেক্ট বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটা গোড়ায় গিয়ে সলভ হবে না। ঠিক আছে? এরপরে আমরা চলে আসি অ্যালার্জি। অ্যালার্জির ক্ষেত্রে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি এরা কিন্তু ইনফেকশনের আওতায় চলে আসে। সর্দি কাশি লেগেই থাকে, বিভিন্ন র্যাশ, কাফ কোল্ডের সমস্যা দেখা দেয়, নাক দিয়ে জল পড়ার সমস্যা, স্কিন র্যাশ সমস্যা, হাঁচি, অনেকে হাঁচছে তো হাঁচছে, হেঁচেই যাচ্ছে হেঁচেই যাচ্ছে, এগুলো কিন্তু অ্যালার্জির কিছু সিমটম। অ্যালার্জি কিন্তু খাবার থেকেও হয়, মেডিসিন থেকেও হয়। বিভিন্ন লোকের বিভিন্ন খাবারের রেস্ট্রিকশনস থাকে, খেলে তাদের স্যুট করে না। অনেকে বলে যে আমাদের ওল খেলে সমস্যা হয়, কিছু সামুদ্রিক মাছে সমস্যা হয়, অনেকের হচ্ছে ডিম থেকে হয়। আপনাকে কিন্তু জানতে হবে যে অ্যালার্জি আপনার কি থেকে হচ্ছে, তারপরে সেই খাবারটা আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এবং তার সাথে সাথে আমাদের কিন্তু অ্যালার্জি কন্ট্রোলের জন্য আমাদের তুলসী আছে, ননি আছে, ডিটক্স আছে, গার্লিক পাল আছে, এগুলো কিন্তু আপনি নিতে পারেন। এবং প্রত্যেকদিন আপনি যদি দুধের সাথে 1/2 চামচ হলুদ, যেটা মোদিকেয়ারের হলদি পাউডার, সেটা যদি গুলে রাত্রে খেতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটিটাও কিন্তু বুস্ট হবে। এবং তার সাথে সাথে আমাদের গার্লিক পাল, তুলসী, ননি, এগুলো তো আছেই, এগুলোও কিন্তু আপনারা সঙ্গে নিতে পারেন। এবার আসছি সোরিয়াসিস, মানে হচ্ছে স্কিনে যে একটা ঘায়ের মতো যে সমস্যা। দেখুন অনেকটা পায়ের তলায় এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে, সাদা এরকম হয়ে যাচ্ছে, এরকম সমস্যা, বা নখের ভেতর হচ্ছে, বা আপনার কোনো জয়েন্টে এরকম ঘাড় মতো হয়ে গেছে, প্লাক
ভেতরে পুঁজ জমে আছে, আপনাকে ডাক্তারের সাথে তো কনসাল্ট করতে হবে। তার সাথে সাথে আমরা ননি ডিটক্স দিতে পারি, যাতে তার শরীরে যে জার্মস আছে, যে আহ, আহ, মানে দূষিত জিনিসটা আছে, সেটা যাতে টক্সিন গুলো সব বেরিয়ে যায়। মানে আমাদের ননি এবং ডিটক্সের মাধ্যমে সেই টক্সিন গুলো শরীর থেকে বের করে দিতে হবে। তারপরে আপনি কিন্তু কোকোনাট অয়েলের সাথে টি ট্রি অয়েল মিশিয়ে কিন্তু যেই জায়গায় ইনফেকশনটা হচ্ছে সেই জায়গায় কিন্তু আপনি মাখতে পারেন, অথবা সারা শরীরেও মাখতে পারেন। স্নান করার পর আপনি ভেজা গায়ে কিন্তু এটা রেগুলার বেসিসে মাখলে আর স্কিনের কিন্তু প্রবলেম আর ফার্দার আসবে না। এরপরে আসি অ্যাস্থমার প্রবলেম বা শ্বাসকষ্ট। এই প্রবলেমটা একটা সময় আমি খুব ডিল করেছি। তো এই প্রবলেমের জন্য কিন্তু লাইফস্টাইলের প্রচুর প্রবলেম এসে যায়। ঘুমের সমস্যা হয়, আহ, তাদের সর্দি কাশি লেগেই থাকে, অ্যালার্জির থেকেও ট্রিগার হয়। আহ, মানে বুকের মধ্যে একটা সাই 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 আওয়াজ হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এবং আমার যে ধরনের অ্যাস্তমা ছিল সেটা হচ্ছে প্রচন্ড বেশি ফ্রিকুয়েন্ট কাফিং হতো, মানে প্রচন্ড কাশি হতো। আমার যে গলার যে পাইপটা ছিল সেটার ভেতরে সোয়েলিং হয়ে যেত, মানে ফুলে গিয়ে গলার শ্বাস যে নালীটা আছে সেটা হচ্ছে বুজে আসতো। তো আমার হচ্ছে এই জিনিসটা জন্য কিন্তু চেস্টে একটা হচ্ছে টাইটনেস, ডিসকমফোর্ট, এগুলো কিন্তু লেগে থাকতো। এবার যদি কারণ হিসেবে বলি যে কি কি কারণ কেন হয়, পলিউশনের জন্য হতে পারে, জেনেটিক্স রিজন, মানে ফ্যামিলিতে কারো সমস্যা আছে, বা কেউ যদি হচ্ছে এমন এনভায়রনমেন্টে থাকে যেখানে পলিউশন বেশি, বা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে প্রতিরোধ করার মতো শরীরের ক্ষমতা নেই। আপনার বাড়িতে কুকুর বিড়ালের লোম থেকেও এই সমস্যা আসে, ডাস্ট, বাড়িতে ধুলো ঝাড়াঝাড়ি করছে, বা হাউস হোল্ডের কেমিক্যাল, এগুলো কিন্তু প্রত্যেকটাই ট্রিগার পয়েন্ট হবে। অ্যাস্তমার যেটা ট্রিগার পয়েন্ট কার ক্ষেত্রে কি হবে কেউ কিন্তু জানে না। এটা ডিপেন্ড করছে, প্রত্যেকটা শরীর আলাদা এবং শরীর অনুযায়ী কিন্তু এর ট্রিগার বা কি থেকে মানে তার হঠাৎ করে টানের প্রবলেম শুরু হয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করছে। এবং আমি একটা জিনিস আপনাকে পার্সোনালি সাজেস্ট করি, আমার খুব বেশি টেনশন বা স্ট্রেস হলেও কিন্তু অ্যাস্তমার যেটা অ্যাটাক বা ট্রিগারটা চলে আসতো। তো এই বিভিন্ন কারণের জন্য কিন্তু হতে পারে। আপনাকে যেগুলো ট্রিগার পয়েন্ট, সেই ট্রিগার পয়েন্ট গুলো থেকে কিন্তু বেঁচে থাকতে হবে, যতটা অ্যাভয়েড করতে হবে। তারপরে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের ইন্টেলেক্ট নিতেই হবে, ননি নিতেই হবে, মাল্টিভিটামিনও নিতে হবে, গার্লিক পালও নিতে হবে। এই চারটে সাপ্লিমেন্ট আপনাকে নিতেই হবে, এর কোনো রকম অল্টারনেটিভ নেই। এরপরে যখন আপনার প্রবলেমটা, ধরুন 6 মাস খেলেন বা 1 বছর খেলেন, আপনার প্রবলেমটা একটু সলভ হয়েছে, তখন আপনি একটা দুটো কম বেশি করতে পারেন। কিন্তু ইনিশিয়াল ক্ষেত্রে আপনাকে এই চারটে সাপ্লিমেন্ট কম্বাইন করে নিতেই হবে। কারণ অ্যাস্থমা যারা আর কি আছে তারা যে ইনহেলার নেয় সেগুলো হচ্ছে প্রচন্ড এক্সপেন্সিভ। আমি নিজে আর কি নিয়েছি, আমি জানি। তো তার কাছে ইনহেলার নেওয়া বা ওষুধ খাওয়া বা ইনজেকশনও নিতে হয় তাদেরকে অনেক সময়, সেটা যা কষ্টকর, এবং তার সাথে যে খরচটাও আছে, সেটা কেউই আর কি বহন করতে চাইবে না। তার চেয়ে বরং যদি সাপ্লিমেন্ট খেয়ে তার প্রবলেমটা সে যদি নিজে মানে মূলে নষ্ট করে দিতে পারে, তাহলে তো আর এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তবে অ্যাস্থমার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। অনুলোম বিলোম, এবং হচ্ছে প্রত্যেকটা যখন সিজন চেঞ্জ আসবে, সূর্যভেদী প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, এগুলো কিন্তু হচ্ছে মাস্ট। এটা এটা না করলে অ্যাস্থমার প্রবলেম হচ্ছে কমবে না। তবে একটা জিনিস বলবো যে অনেকের যদি সিভিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে হয়তো বা খুব ইন্টেন্সিভ ব্রিদিং এক্সারসাইজ করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আরো কিছু প্রাণায়াম আছে। যদি কারো এরকম প্রবলেম থাকে, সে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি তাকে কিন্তু হচ্ছে ভিডিও পাঠিয়ে দিতে পারি যে কি প্রাণায়াম করা যেতে পারে যদি কারো সিভিয়ার বা অ্যাকিউট প্রবলেম থাকে। আর যদি কারো প্রবলেমটা সবে সবে শুরু হচ্ছে, তারা কিন্তু সূর্যভেদী বা আমাদের অনুলোম বিলোম, বা তার সাথে সাথে আমাদের ভস্ত্রিকা, এগুলো করতে পারে। আর যদি কারো অ্যাকিউট সিভিয়ার প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাণায়ামের টেকনিক গুলো একটু আলাদা হবে। আচ্ছা, এবার আসি স্ট্রেস বা ডিপ্রেশন। আজকের ডেটে আমাদের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই নিয়েই চলতে হবে, কারণ এই প্রবলেম গুলো থাকেই। তো এগুলোর কিছু সিমটমস আছে, যেমন হচ্ছে কেউ যদি ঠিক মতো দীর্ঘদিন ঘুম হচ্ছে না, বা কারো মধ্যে কোনো একটা গিল্ট আছে, অ্যাঙ্গার ফ্যাক্টর আছে, বা স্যাডনেস আছে, আহ, এবং আস্তে আস্তে দেখা যাবে তাদের এনার্জি লেভেল কমে যাচ্ছে,
কোনো কিছুতে তারা কনসেন্ট্রেট করতে পারছে না, তারা হচ্ছে আস্তে আস্তে সবার সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে। এগুলো কিছু সিমটম, এবং এটার কারণ যদি বলি, যে এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। আমাদের লাইফস্টাইলে এত কম্পিটিশন আছে, এত স্ট্রেস আছে, তো তার সাথে সাথে বিভিন্ন মেডিকেশনের জন্য সমস্যা হতে পারে। তো এগুলো কিন্তু বিভিন্ন কারণে সমস্যা হয়, এবং অনেকে সিডেন্টারি লাইফস্টাইল, কারোর সাথে কথা বলার কেউ নেই, তারা কিন্তু আস্তে আস্তে একা হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা থাকলে আমাদের ননি, ব্রেন অ্যাক্টিভ এবং অশ্বগন্ধা দেয়া যেতে পারে। আরো কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো দেয়া যেতে পারে, আপনারা কিন্তু অল্টারনেটিভ করেও দিতে পারেন। বাজেট কম থাকলে ননি আর অশ্বগন্ধা এই দুটোও আপনি শুধু দিতে পারেন। আর যদি হচ্ছে বাজেট একটু বেশি থাকে, সঙ্গে ব্রেন অ্যাক্টিভ আপনি অ্যাড করলেন। ধরুন 1 মাস ব্রেন অ্যাক্টিভ গেল, তার পরের মাসে চেঞ্জ করে বি কমপ্লেক্স দিলেন, তারপরের মাসে চেঞ্জ করে ক্রিল দিলেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু আপনি সাপ্লিমেন্ট গুলো দিতে পারেন। আর ঘুমের সমস্যা থাকলে, ঘুমের প্রবলেমের একটা মেইন কারণ স্ট্রেস, অ্যাংজাইটি। ওয়েল স্লিপ সাপোর্টের সাথে অবশ্যই কিন্তু আপনারা অশ্বগন্ধাটাকে অ্যাড অন করতে পারেন। এবং ঘুমের ইনসomniaর বিভিন্ন কারণ হতে পারে স্ট্রেস, অ্যাংজাইটি, মেডিসিনের প্রবলেম, হরমোনের চেঞ্জেস, প্রেগনেন্সিতেও অনেকের সমস্যা হয়, ফ্যামিলি হিস্ট্রি থাকলে, জেনেটিক্স এর সমস্যা থাকলে, বংশ পরম্পরায় ঘুমের সমস্যা, মেডিসিনের সাইড এফেক্ট, বা হচ্ছে ডিপ্রেশন, বা ফুড হ্যাবিটের জন্য সারাদিন হচ্ছে বসেই কাজ করে। তো এই কিছু কারণের জন্য ঘুমের সমস্যা হয়। অশ্বগন্ধা এবং স্লিপ সাপোর্ট যদি কম্বাইন করে দেয়া যায়, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং মাসেল উইকনেস, শরীরে উইকনেস এলে আমাদের কাছে ওয়েল কোয়াড্রিসেপ আছে। ওয়েল কোয়াড্রিসেপ মিলিটারিস, এই প্রোডাক্টটা হচ্ছে দুর্দান্ত প্রোডাক্ট। 7 থেকে 8 ড্রপ হচ্ছে আপনি জিভের তলায় বা জলে মিশিয়ে খেতে পারেন। একটা প্যাক খুললে উইদিন 1 মান্থের মধ্যে আপনাকে সেটা শেষ করে ফেলতে হবে। এবং কগনিটিভ হেলথ বা আদার্স স্ট্যামিনা, এন্ডুরেন্সেও কিন্তু এই কোয়াড্রিসেপ প্রোডাক্টটা খুব ভালো কাজ করে। বাজেট কম থাকলে আপনি তার বদলে রেড জিংসিং নিতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার যেটা উইকনেস হচ্ছে সেটা হচ্ছে নর্মাল মাসেলের জন্য প্রবলেম হচ্ছে, মানে প্রোটিনের ডেফিসিয়েন্সি, তাহলে সেক্ষেত্রে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার বা মাল্টিভিটামিনও নিতে পারেন। এইগুলো আপনার অপশন। সবকটাই নিতে হবে তা নয়। আপনি যদি কোয়াড্রিসেপ নিচ্ছেন, তাহলে হচ্ছে অন্যগুলো নেওয়ার দরকার নেই। আপনি কোয়াড্রিসেপের পরিবর্তে রেড জিংসিং নিতে পারেন। যদি আপনার মনে হচ্ছে উইকনেসটা আপনার মাসেল লুসের কারণে বা প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, তাহলে রেড জিংসিং নিলে কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে প্রোটিন এবং মাল্টিভিটামিন কিন্তু ইনটেক করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের চোখের সমস্যা। চোখের সমস্যা মানে ব্লাড, মানে ধুনলা ধুনলা দেখছেন, মানে আপনার ভিশনটা হচ্ছে ক্রমাগত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আবছা আবছা দেখছেন। আপনি যখন দেখছেন, দুটো অবজেক্ট দেখছেন, জার্কিং হচ্ছে, বা ডবল ভিশন দুটো দেখছেন, বা দূরের জিনিসটা পড়তে পারছেন না, অনেকে কাছের জিনিসও পড়তে না পারেন, চোখে যন্ত্রণাও হতে পারে, বা ব্লাইন্ড স্পট, কালো স্পট আপনি দেখছেন। এগুলো কিন্তু চোখের বিভিন্ন সমস্যা। ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন। আমাদের ভিশন হেলথ আছে, ইন্টেলেক্ট আছে, স্পিরুলিনা আছে, এগুলো তো আপনাকে দুর্দান্ত ভাবে কাজ করবে। এবং একটা বাচ্চাকে হচ্ছে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে গিয়ে খুব একটা সে ভালো রেজাল্ট পায়নি, তার ক্লাস 10 বোর্ড এক্সাম ছিল। তো সে ভিশন হেলথ খেয়ে চোখের প্রবলেম অনেকটাই সলভ করে সে কিন্তু ক্লাস 10 পরীক্ষাটা দিতে পেরেছিল, কারণ তার দিতে পারারই কথা ছিল না, কিন্তু ভিশন হেলথের জন্য কিন্তু সে সেটা করতে পেরেছিল। এবং আমাদের ভিশন হেলথ আসার আগে ইন্টেলেক্টও আমরা সাজেস্ট করতাম। তো আপনার যদি বাজেট থাকে আপনি দুটো দিতে পারেন, আর যদি বাজেট না থাকে তাহলে সেক্ষেত্রে ভিশন হেলথের সাথে স্পিরুলিনাও কিন্তু সাজেস্ট করতে পারেন। পরে আসছি টিউবারকিউলোসিস বা টিবি। তো এটা লাংস এর প্রবলেম। লাংস এর হয় অনেকের, টিবি কিন্তু আবার বোনেও হয়, শিরদাঁড়াতেও হয়। তো এই ক্ষেত্রে কিছু সিমটমস, যেটা সে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, টেস্ট করতে হবে। কি কি সমস্যা, কি কি সিমটমস দেখা যায়? ফিভার, জ্বর আসে, নাইটে মানে রাত্রিবেলা হচ্ছে খুব কাঁপুনি দিয়ে ঘাম হচ্ছে, বা হচ্ছে কাশি আপনার দীর্ঘদিন থাকছে, কাশতে কাশতে হচ্ছে কফের সাথে রক্ত উঠছে, বুকে ব্যথা হচ্ছে, চাপ ধরা, বা নিঃশ্বাস নিতে গেলে আপনার কষ্ট হচ্ছে, বুকে চাপ 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 ধরছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। টিবি কিন্তু একটা বলা হয় যে রাজার অসুখ। তো এটা কিন্তু আপনাকে খাওয়া দাওয়ার দিয়ে অবশ্যই নজর দিতে হবে। এবং আমাদের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, মাল্টিভিটামিন, গার্লিক পাল,
ডিটক্স, এগুলো কিন্তু আপনাকে সব নিতে হবে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফ্রুটস ভেজিটেবল খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মেনে কিন্তু আগামী 3 মাস আপনাকে খুব সাবধানভাবে থাকতে হবে। নেক্সট হচ্ছে ইমিউনিটি, এবং আমরা জানি যে যদি আমরা ইমিউনিটি ভালো রাখতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রোগই হবে না। এবং যখন কোভিড এসেছিল, যারা আর কি খুবই এক্সপিরিয়েন্স স্পিকার যারা আছে, তারা কিন্তু প্রত্যেকেই বলেছিল যে যারা ওয়েলনেস এক্সপার্ট, যে আমরা এরকম আরো কিন্তু অনেক ডিজিজ দেখতে চলেছি। যদি আমরা আমাদের নিজের ইমিউনিটিকে ভালো রাখতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম গুলো আসবেই না। ইমিউনিটি খারাপ কেন হয়ে যায়? স্ট্রেস অ্যাংজাইটি একটা কারণ, খাবার প্রপারলি খাচ্ছি না, এক্সারসাইজ করছি না, অ্যালকোহল কনজিউম করছি, স্মোক করছি, প্রপারলি ঘুমাচ্ছি না, মানে লাইফস্টাইল সব উল্টো পাল্টা করে ফেলছি, যেভাবে হওয়া দরকার সেটা মানছি না, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইমিউনিটি কমে যায়। আমি বলছি না ইমিউনিটি কমে গেলেই আপনাকে সবকটা সাপ্লিমেন্ট খেতে হবে, এগুলো আমাদের অপশন। যে এতগুলো আমাদের কাছে সাপ্লিমেন্ট আছে, এর মধ্যে আপনি যে কোনো 2 বা 3টে আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন। আমলা জুস নিতে পারেন, তুলসী নিতে পারেন, গিলয় আছে, চ্যবনপ্রাশ আছে, গার্লিক পাল আছে, অল প্ল্যান্ট প্রোটিন পাউডার আছে, মাল্টিভিটামিন আছে, ভিটামিন সি আছে, টারমারিক আছে, এতগুলো অপশন আছে। আপনার যেগুলো স্যুট করছে বা যেগুলো ভালো লাগছে এর মধ্যে যে কোনো 2 বা 3টে আপনি কিন্তু আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন, যাতে ইমিউনিটি আপনার ভালো থাকে। আর নেক্সট হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য, স্পেশালি হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদেরকে আমরা বলি যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট দরকার, কিন্তু আমি একটা জিনিস বলবো যে বয়স্কদেরও কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের দরকার আছে। কিন্তু আমরা আজকাল আমরা দেখছি যে অ্যালজাইমার প্রবলেম কিন্তু খুব আর্লি এজে লোকের এসে যাচ্ছে, মানে 40 পার করতে না করতেই ব্রেন শুকিয়ে যাচ্ছে, ব্রেনের নিউরাল ফাংশন গুলো ঠিক মতো হচ্ছে না। তো তাদেরকে আমি বলবো ব্রেন অ্যাক্টিভ এবং ব্রাহ্মী, এই দুটোই কিন্তু খুব দুর্দান্ত ভাবে কাজ করে। এবং সুপার ব্রেন যোগা বাচ্চাদের কিন্তু রেগুলার করা উচিত। সুপার ব্রেন যোগা কিভাবে করবেন? আপনি লেফট হ্যান্ড নেবেন, লেফট হ্যান্ডটা দিয়ে রাইট ইয়ার মানে ডান কানের হচ্ছে যে লোব, মানে এই কানের লতিটা আছে ধরবেন, আবার রাইট হ্যান্ড দিয়ে ওপর দিয়ে ধরবেন ক্রস করে। এটা মাথায় রাখবেন, লেফট হ্যান্ডটা ভেতরে, রাইট হ্যান্ডটা বাইরে দিকে। এইভাবে হচ্ছে স্কোয়াটিং মানে উঠবোস। দিনে আপনাকে হচ্ছে 14 বার করতে হবে, মানে একবার নিচে বসবেন, একবার উপরে বসবেন। আপনার বাচ্চার যদি চাইছেন যে ভালো নাম্বার পাক পরীক্ষায়, তাহলে রেগুলার বেসিসে আপনাকে কিন্তু এই সুপার ব্রেন যোগাটা হচ্ছে প্রত্যেকদিন করাতে হবে। এবং অবশ্যই আমাদের ব্রেন অ্যাক্টিভ বা ব্রাহ্মীও সে নিতে পারে। আর তার যদি বয়স হচ্ছে 12-র নিচে হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো ওয়েল কিডস সে নিতে পারে এই জায়গায়, কারণ সেখানেও কিন্তু ব্রাহ্মী দেয়া আছে। আর লাস্ট দুটো জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে প্রস্টেট হেলথ। প্রস্টেট প্রবলেমটা আসলে কি সেটা একটু নিয়ে আলোচনা করি। এখানে দেখুন, এটাই ব্লাডার, ঠিক আছে, যেখানে আপনার ইউরিনটা জমা থাকে, এটা হচ্ছে ইউরেথ্রা, এই জায়গাটা। এবার দেখছেন, আর এটা হচ্ছে এনলার্জ প্রস্টেট, মানে এটা প্রস্টেট যতটা হওয়া দরকার, দেখুন এখানে নর্মাল কেসে যেটা আছে, এই নিচের ইমেজে দেখাচ্ছে যে এই জায়গাটা পুরো ফুলে গেছে। এবং ফুলে যাওয়ার কারণে ইউরেথ্রা, যে এই মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে স্কুইজ হয়ে গেছে, মানে জায়গাটা কমে গেছে। এর ফলে আপনার ইউরিন ফ্লো প্রপারলি হচ্ছে না, মানে ব্লাডার থেকে যেটা আপনার নিচে পাস করার কথা সেই জিনিসটা হচ্ছে না, ব্লক হয়ে গেছে। তো এর ফলে হচ্ছে একটা আনইজিনেস, বারবার টয়লেট পাওয়া, টন টন করে ব্যথা হওয়া, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। 40+ হলেই আপনাকে কিন্তু প্রস্টেটের দিকে মাথায় মানে খেয়াল রাখতে হবে। এবং আমাদের ওয়েল প্রস্টেট হেলথ বলে একটা প্রোডাক্ট আছে, এটা কিন্তু আপনাকে রেগুলার একটা করে কনজিউম করতে হবে যাতে এই প্রবলেমটা না আসে। আপনি যদি চান তাহলে বছরে ঘুরিয়ে ফিরিয়ে আপনি 3 থেকে 4 মাস খেতে পারেন, যাতে আপনার এই প্রবলেমটা নাই আসে। এবং অবশ্যই আপনি কিন্তু আপনার প্রস্টেট হেলথটা ডাক্তারের কাছ থেকে চেক করুন, আপনার কন্ডিশন জানুন, যাতে আপনার এই প্রবলেম ফিউচারেও যাতে না আসে। আর লাস্ট যেটা বলবো, যে কিডনির যদি কারো ডায়ালিসিস চলছে তাহলে কিডনি রিজেন কিন্তু কোনো কাজ করবে না, আমি আবার বলে দিই। কিডনি যদি কারো হচ্ছে ইনফেকশন হয়েছে বা কিছু প্রবলেম আছে বা কারো সুগারের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি কিডনি রিজিন একটা করে ট্যাবলেট ডেইলি দিতে পারেন। কিন্তু যদি কারো ডায়ালিসিস চলছে সেরকম পেশেন্টকে কিন্তু আপনি কোনো রকম প্রোডাক্ট সাজেস্ট করবেন না।
সো আজকে আমরা হচ্ছে যেই প্রোডাক্ট মানে যেই প্রবলেম গুলো বাকি ছিল সেই সবকটা বিষয় নিয়েই আলোচনা করলাম, এবং আশা করি আজকে যে আমরা আলোচনা করেছি সেই জিনিসগুলো আপনারা যদি মাথায় রেখে আর কি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কমপ্লিট ভাবে যে কোনো মানুষকে গাইড করতে পারবেন। এবং এই এই সেশনটা আপনাদের হচ্ছে আগামী দিনে অনেকটা হেল্প করবে যে কিভাবে আপনি ওয়েল সাপ্লিমেন্ট গুলো হচ্ছে সাজেস্ট করবেন যে কোনো মানুষকে। এবং অবশ্যই আমি বারবার করে বলবো, আপনি যদি নতুন হন তাহলেও আপনি এটা সাজেস্ট করার চেষ্টা করবেন না, আপনার যে সিনিয়র আছে যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে তার সাথে অবশ্যই কিন্তু আলোচনা করে নেবেন। কারণ প্রত্যেকটা প্রবলেম ইউনিক, এবং ইউনিক যেহেতু সেই কারণে কিন্তু চোখ বুজে একই জিনিস সবার উপর অ্যাপ্লাই করা যাবে না। সো থ্যাংক ইউ সো মাচ। ওভার টু এমসি মিস্টার শুভাশিস দাস। থ্যাংক ইউ। গ্রেট। আমরা